চলমান যে বাস্তবতা, চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর মধ্যে ভালো নির্বাচন কতখানি সম্ভব? এই নির্বাচনে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পর পরশুদিন দেশে ফিরছেন, সেটি কি নতুন কোনো মাত্রা যোগ করবে কিনা? দুটা বিষয় একটু বলবেন। দেখেন, প্রথমে অনেক আগে চিটাগাংয়ে দুইজন আপনার হানাহানি ঘটে, এরপরে খুলনার কোর্টে, এরপরে হাদি, এই যে একটা ব্যতিক্রম ধর্মী আমি বলবো, যে আবার খুলনাতে তো হচ্ছেই। এখন এইটা চেক দেওয়ার জন্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা প্রার্থী চাইলে অস্ত্র দেওয়া হবে, আবার গানম্যান দেওয়া হবে। এখন ধরেন প্রথম বলি যে সরকার আগে থেকে সজাগ ছিল না, ঘটনা ঘটবে পর সজাগ হয়ে গেল কেন? তার নাহিত্য বলছে সরকারের একটা অংশ আর যোগসাজশ করে এই ঘটনা ঘটাচ্ছে, বলছে তো নাহিদ সাহেব। তারপরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সে তো বলছে 50টা প্রার্থী টার্গেট কিলিং হবে। তো আমার কাছে তথ্য আছে, তাকে জিজ্ঞেস করছে। সেই সমস্ত খবর কি নতুন না আগে থেকে? না, আগের থেকেই, আগের থেকে যদি হয়ে থাকে তাহলে সরকার কি সেটা নিশ্চিত করতে? সরকার নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত ব্যর্থ হয়েছে কিনা? না, সরকার বলতেছে আপনারটা আপনি চেক দিবেন, আপনার অস্ত্র দেওয়া হবে, গানমন দেওয়া হবে, অর্থাৎ সারা দেশে অস্ত্র ছড়াই দেওয়া হবে। ধরেন 200, না সেটা তো ঠিক আছে, আমি বলছি যে সমস্ত সংখ্যার কথা বলছেন যে 50 জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে, যে হাদি আজকে প্রকাশ্য দিবালোকে মানে আততায়ীগুলিতে মানে প্রথমে আহত হলো, পরে নিহত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন, সে আততায়ী এখনো ধরা পড়ে নাই। প্রশ্ন হলো, হাদি নিজেও শঙ্কা করেছিলেন যে এইরকম একটা টার্গেট কিলিং করা হবে। আমার কথা, এই খবরটা নতুন না, সেইটা কি ট্যাকেল করতে সরকার ব্যর্থ হয়েছে কিনা? পুরোপুরি ব্যর্থ। কারণ তাহলে সেই সরকার যখন হাদি সাহেব হেঁটে করে ক্যাম্পেইন করে, রিক্সায় ক্যাম্পিং করে, তার আগেই এই দুইজন বলেছে। আবার আজকের পেপারে দেখেন আইন উপদেষ্টা বলছে খুনির ধরার ছোঁয়ার বাইরে, অথচ উনি বলছে 2 সপ্তাহের বিচার হবে। বলেন কি করে বললো? কি করে? হয়তো একবার কয় ভারতে পালাইছে, আবার কয় দেশের ভিতরে আছে। স্বরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মনে হয় বলা হয়নি ভারতে পালিয়েছে, একটা গোয়েন্দার ভিত্তিতে বলা হয়েছে একবার, বিদেশে বসে একজন সাংবাদিক বলছে। তো এই জন্য আমি বলছি যে তাকে তো ধরা হয় না, বিচারটা সমাপ্ত করবে কিভাবে বলেন? এইসব উদ্ভট কথাবার্তা। তারপরে এই যে দেশের যে ওরা প্রত্যেকটা লোক এখন সরকারের উপর আস্থা রাখে না, বিশ্বাসও রাখে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যদি কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই। এই জন্য এখন তো ইলেকশন হবে বারবার বলতেছে, কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করে না। রিক্সায় উঠলে বলে ইলেকশন হবে, তো বলে, তো এখনো বলে। তার কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন 5ই আগস্টের পরে প্রায় 60% থানা লুট হয়ে গেছে অস্ত্র। তার আগে ফেসিবাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাছে প্রায় 150 থেকে 200 অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে। কই যৌথ বাহিনীর নামছে, কোনো অস্ত্র তো উদ্ধার হয় নাই। এরপরে আবার ডেভিড হান্ট সেকেন্ড শুরু হয়েছে। এখন দেখা গেল একজনের গ্রেপ্তার করার পরে এক শিশুর গায়ে হাতে হ্যান্ডকাপ লাগাইছে। এভাবে হয় বলেন? এটা তো হয় না। তারপরে নির্বাচনী ট্রেন ছাড়িয়ে দিছে, অভিনব কায়দা ট্রেন ছাড়িয়ে দিছে। ট্রেন এখন গণভোট করবে, ওই হানা ভোট করবে। এগুলো সব উদ্ভট চিন্তা। অস্ত্র প্রত্যেকটা নির্বাচনে, আমাদের দেশের নির্বাচনে যত সন্ত্রাসী আছে তাদেরকে ক্লোজ করা হয়, এবং যত বৈধ অস্ত্র আছে সেগুলো সারেন্ডার করানো হয়, এবং যত অবৈধ অস্ত্র আছে তা উদ্ধার করা হয়। এই সরকার প্রথম থেকে স্টেপ নেয় নাই। এবং আপনি খেয়াল করে দেখেন, এই যে ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন লাগানো হলো, ভাঙচুর করা হলো, এটা তো খবর আগেই দেওয়া হয়েছে, আগেই খবর ছিল সরকারের কাছে, উদ্ধার কার্য করা নেই। আর্মি কাছে রীতিমতো চুপ হয়ে আছে। কেন? আপনি আর্মিকে অ্যাক্টিভেট করছেন। যেহেতু ডেইলি স্টার এবং প্রথম আলোর কথা বলেছেন যে আগেই খবর দেওয়া হয়েছে, মানে এখন কিন্তু আজকে প্রথম সবগুলো পত্রিকাতে দেখবেন একটা কথা হচ্ছে, মানে বিষয়ের থিমটা এরকম যে বাংলাদেশে এক প্রকার উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, বাংলাদেশ এখন খুব সংকটের মধ্যে আছে। আপনি যদি বলেন যে আগে থেকে খবর আছে, আসলে কি বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, নাকি এটা একটা পরিকল্পিত গেম? ওই সমাবেশটা ছিল ইনকলাব মঞ্চের। ভিডিও ফুটেজে যা দেখা গেছে,
ইনক্লাব মঞ্চের এরকম তরুণ ওখানে কম ছিল, জানি কেউ যাই নেই বলা হচ্ছে, যাই নাই। আবার গেছে আপনার সম্পাদক পরিষদের প্রেসিডেন্ট গেছে নুরুল কবির, সে তো সাংঘাতিক আপোষহীন, সব 111-এর সময় সরকারের সমালোচনা, তাকে হেনস্থা করেছে। এখন তো অলরেডি শনাক্ত করছে কত 21 জন 19 জন না কতজন ধরছে, ধরে বিচার করুক, বিচার করুক। আর 2 নম্বর হচ্ছে সাংবাদিকতার একটা নবস, যে শিক্ষা দেশি বিদেশি ট্রেনিংয়ে নিয়েছি সেই শিক্ষা এখন মিলছে না সংবাদপত্রে, বললে খারাপ বলবে। আপনার সরকার পত্রিকা চালাও, একটা পত্রিকা, আপনার এই টেলিভিশন চলবে, আপনি সরকারের ভিতরে ঢুকবেন কেন? এই সরকারের ঘনিষ্ঠ তো প্রথম আলো, ডেইলি স্টার, তাদের খবর দিয়ে এখন উদ্ধার করলো না কেন? 111-এর সময় তো ঘনিষ্ঠ ছিল। তো তাহলে সমস্যা তো আমি তৈরি করব না, আমার দরকার হচ্ছে সংবাদপত্র, টেলিভিশন, গণমাধ্যম দেশ এবং জনগণকে সার্ভ করবে। আমার সরকার সুবিধা দেখার তো দায়িত্ব আমার না। আমি সরকারের প্রতি আঙুল তুলব, তার যদি খারাপ কাজ করে সেটাকে আমি জনগণ। ডেইলি স্টার প্রথম আলো এই সরকার ঘনিষ্ঠ কিভাবে? ঘনিষ্ঠ না, এটা তো অনিয়ারে আমি বলতে পারি না সব কিছু। ডেইলি স্টারের সম্পর্ক না হলে একটা গণমাধ্যমের চাকরি হতো না, আপনি জানেন। এই সরকারের ভিতর থেকে বলা হয়তো ডেইলি স্টার প্রথম আলোর সাথে সম্পর্ক রাখেন, বলা হয়েছে তো, সাক্ষী আমার কাছে আছে তো, আছে তো। তো সুতরাং এদের পছন্দ হইতে হবে। তো আমার কথা হচ্ছে যে ডেইলি স্টার প্রথম আলো সার্কুলেশন ওয়াইজ সর্বদিক থেকে বড় পত্রিকা। আমার দুর্ভাগ্য, মানে কথাটা কেমন হয়ে গেল না, ডেইলি স্টার প্রথম আলোর উপরে হামলা হলো, তখন সেখান থেকে মানে বারবার বলা হচ্ছিল যে তাদেরকে সহযোগিতা করা হোক। প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা সরকার যদি ডেইলি স্টার প্রথম আলোর সঙ্গে সম্পর্ক ভালো হয়, তাহলে এই আক্রমণটা নিয়ে, কারণ সেই সক্ষমতা এটা ফিল করে না। এই সরকার এনজিওর মতো চলে। পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের লোক সরকারে থাকতো, সাথে সাথে অ্যাকশন নিত। এই যে মব চালু করে দিয়েছে প্রথমে, এখন আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই সরকার, সব দড়ি ছুটে গেছে তো হাত থেকে। সুতরাং আপনি যেটা বললেন যে আপনার সরকারে তো থাকতে হবে, ওই সময় আবার দেখেন হাদি যখন মারা গেছে একটা আওয়াজ শুরু হয়ে গেছিল যে বিপ্লব ঘোষণা হবে এবং বিপ্লবী একটা সরকার বসে যাবে, এবং প্রধানকে সেটাও হয়েছিল, পিনাকি বলে দিছিল ফ্রান্স থেকে, এটা বিপ্লবী সরকারের প্রেসিডেন্টকে হবে তাও বলা হয়েছিল, এটা তো শোনা গেছে। তো সুতরাং অর্থাৎ এই অবস্থায় সরকার যেহেতু দুর্বল, প্রত্যেক জায়গায় নিয়ন্ত্রণ হারায় ফেলছে, এখন নানান রকম ইস্যু, নানান রকম দিক থেকে নানানজন খেলা করছে।